অবশেষে আমরা যেটা দেখলাম, রাস্তায় নেমে এলো আরশোলা। হ্যাঁ, আরশোলা মানে প্রতিবাদী যুব সম্প্রদায়। এতদিন মনে করা হচ্ছিল এরা শুধুমাত্র সামাজিক মাধ্যমেই রয়েছে, তারপরে দেখা গেল যে না, এরা রাস্তাতেও নামতে পারে। যন্তর মন্তরের সামনে কত মানুষ বা কত যুব সম্প্রদায়ের উপস্থিতি, সেটা সংখ্যা দিয়ে না বিচার করে আমরা যদি গোটা বিষয়টাকে যুব সম্প্রদায়ের একটা প্রতিবাদ হিসেবে দেখি, তাদের মধ্যে জন্ম নেওয়া ক্ষোভ, যে সরকার রয়েছে সেই সরকার কিছু করছে না, তারই ফলশ্রুতিতে তারা রাস্তায় নামলো কিনা আমাদের ভাবতে হবে। কেউ কেউ ব্যঙ্গ বিদ্রুপ করছেন, কেউ কেউ বলছেন যে এরা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছেন, এদেরও একটা লক্ষ্য আছে, এরা আসলে কেউ এদের খেলাচ্ছে। আমরা বলছি সমস্ত প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারপরেও যেটা রয়েছে, যে প্রশ্নগুলো জোরে সোরে ওঠা উচিত ছিল, ক্ষমতাকে প্রশ্ন করার যে বিষয়টা ছিল, যেটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলদের দায়িত্ব ছিল, যে এই প্রশ্নগুলো তোলা, যারা শাসন ক্ষমতায় রয়েছে, যারা শাসক, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া যে কেন বারবার এদেশের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বারবার অন্ধকারাচ্ছন্ন হবে। এই প্রশ্নগুলো নিয়ে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল, তাদের উচিত ছিল জনমানুষে আলোড়ন তোলা, বারবার শাসক দলকে প্রশ্ন করা। আমরা দেখলাম সেই প্রশ্নগুলো সেভাবে আসছিল না। তার পরিবর্তে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতি, তিনি হঠাৎই কিছু অসতর্ক মন্তব্য করে বসলেন। তিনি বললেন যে কেউ কেউ আছেন যাদের কোনো কাজ নেই, তারা আরটিআই এর মাধ্যমে নানা রকম সরকারি কাজে ব্যাগরা দেওয়ার চেষ্টা করেন, তাদের হঠাৎ করে তিনি আরশোলা বলে অভিহিত করলেন। পরে অবশ্য তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, বলেছিলেন যে আসলে তিনি সবাইকে আরশোলা বলতে চাননি, যারা পেশাগত দক্ষতা ছাড়াও নানা ধরনের প্রশ্ন তুলতে চায় তাদের তিনি বলেছেন। কিন্তু ততক্ষণে সাধারণ যুব সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হয়ে গেছিল। তারা মনে করেছিলেন যে শাসককে, ক্ষমতাকে প্রশ্ন করলে ক্ষমতার অলিন্দে বা ক্ষমতার সাথে জড়িত যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মাথায় যারা বসে রয়েছে তাদের ধাক্কা লাগে। তাই জোরে সোরে প্রশ্নটা উঠল। কয়েকদিনের মধ্যেই আমরা দেখলাম অভিজিৎ দীপকে, যাকে কেন্দ্র করে গোটা বিষয়টার সামনে এসেছিল, যে ভারতীয় ককরোচ পার্টি মানে আরশোলা পার্টি, তারা সামনে এলো এবং প্রথমে সামাজিক মাধ্যমে একের পর এক তাদের ফলোয়ার্স বাড়তে শুরু করলো, এই হারে বাড়তে শুরু করলো যে শেষ পর্যন্ত এদের অ্যাকাউন্ট হ্যাক করা কিংবা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার চেষ্টাও করেছিল। বিজেপি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তার যা ফলোয়ার্স তার থেকে অনেকটা বেড়ে গেল, 2 কোটি ফলোয়ার্স বাড়তেই থাকলো। ফলত সবারই মনে হলো যেন এটা কি হচ্ছে, এরা শুধু সামাজিক মাধ্যমে থাকবে, এদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা বলা হয়েছিল। এবং এটাও বলা হয়েছিল যে মূল হোতা অভিজিৎ দীপকে, তিনি নাকি এদেশে আসবেন না, তিনি নাকি আমেরিকা থেকেই গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করবে। তারপরে দেখা গেল তিনি এসেছেন, আমরা তাকে দেখলাম। কতগুলো প্রশ্ন উঠেছে এই যে যুব সম্প্রদায় তারা প্রশ্ন তুলেছে, কেন বারবার এটা হবে, এবং এই প্রশ্নপত্র ফাঁস এটা দায় নিয়ে কেন কেউ পদত্যাগ করবে না। সত্যি তো, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বারবার, এবং তাতে অনিশ্চয়তার মধ্যে পড়ছে এদেশের যুব সম্প্রদায়। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, কিন্তু কেউ জবাবদিহি করতে চাইছিলেন না। শেষ পর্যন্ত জবাবদিহি করবার জন্য, বাধ্য করবার জন্য নেমে এলো রাস্তায়। যে চিত্রটা আমার টিভির পর্দায় আমি সবাইকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। কত সংখ্যায় ওরা উপস্থিত ছিল, আদৌ ছিল কিনা তার চেয়েও বড় প্রশ্ন, একটা
শারীরিক ভাষা আছে, যে ভাষা থেকে বোঝা যায় প্রতিবাদটা হচ্ছে, প্রতিবাদ করবার জন্য কেউ রাস্তায় নেমেছে। প্রশ্নগুলো জোরে সোরে কেউ কেউ করছেন, আঙুল তুলে যারা ক্ষমতার অলিন্দে বসে রয়েছেন তাদের বলা দরকার, আপনাদের একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে চেয়ারে বসানো হয়েছে, সেই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। যদি দায়িত্ব পালন না করতে পারেন তার জবাবদিহি করতে হবে। এমনটা হয় না, গণতান্ত্রিক ব্যবস্থা এমনটা হয় না যে আপনি চেয়ারে বসে রয়েছেন অথচ কোনো দুর্নীতি কিংবা কোনো অসঙ্গত কাজ ঘটলে তার জবাবদিহি আপনি এড়িয়ে যাবেন, এমনটা হয় না, এমনটা হতে পারে না। ফলে যুব সম্প্রদায় রাস্তায় নামলো, তারা রাস্তায় নামার একটা পরিসর খুঁজছিল, সেই পরিসরটা তারা পেয়ে গেল। আমরা দেখছি প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আমাদের অন্তত এটা ভেবে ভালো লাগছে যে শাসককে জবাবদিহি করবার জন্য এখনও রাস্তায় নামতে প্রস্তুত রয়েছে যুব সম্প্রদায়। এদের এই চাহিদা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে, আদৌ কোনো দিশা দেখাতে পারবে কিনা পরের প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিষয়টা আমাদের ভাবাচ্ছে বা যে বিষয়টা আমরা বারবার সামনে আনতে চাইব, প্রতিবাদ হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করতেই হবে, ক্ষমতাকে প্রশ্ন করতেই হবে। গণতন্ত্রের এটাই শর্ত, ক্ষমতাকে প্রশ্ন করো, ক্ষমতাকে প্রশ্ন করো, ক্ষমতাকে প্রশ্ন করো। আমাদের দেশে যারা এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে চেয়ারে বসেন তারা এটাকে ভুলিয়ে দিতে চাইছেন। সম্প্রতি একটা সময় ছিল যখন প্রশ্ন করাকে খুব গুরুত্ব দেওয়া হতো, কিন্তু ক্রমশই আমাদের দেশের গণতান্ত্রিক রীতিনীতিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যে প্রশ্ন করাটাকে খুব অন্যায় বলে বিবেচনা করা হচ্ছে, এবং এই প্রশ্ন করাটাকে, শাসককে প্রশ্ন করা, দেশের সরকারকে প্রশ্ন করার সঙ্গে দেশদ্রোহিতাকে জুড়ে দেওয়া হচ্ছে। দেশের সরকার মানে দেশ নয়, দেশ আরও বড়, দেশ আরও গভীর। ভাবতে হবে আমাদের। দেশের সরকারের কাজকর্মের সমালোচনা করা, তাকে জবাবদিহির জন্য বাধ্য করাটা কখনোই দেশ বিরোধী কাজ নয়, জাতীয়তাবাদ বিরোধী নয়। কিন্তু এইরকম একটা আখ্যান বা এরকম একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে দেশের সরকারকে প্রশ্ন করা মানেই দেশ বিরোধিতা। আমরা বারবার বলি দেশের যুব সম্প্রদায় বোধহয় প্রশ্নের দরজাগুলো খুলে দিতে পারে। প্রশ্নের দরজা দিয়ে তারা খুলে দিতে পারে, তার প্রমাণ আমরা পেলাম। এরপরে এদের অভিমুখ কোথায় হবে, এদের কাজকর্মকে কেউ দখল করে নেবে কিনা, অন্য পথে চালিত করবে কিনা, সমস্ত সম্ভাবনা থাকছে। কিন্তু তৎসত্ত্বেও যেটা সামনে আসছে, যেটা দৃষ্টিগোচর হচ্ছে, সেই বিষয়টা আমাদের মানতেই হবে। প্রশ্ন করবার মেজাজটা ফিরিয়ে দিলেন এনারা। প্রশ্ন শাসককে করতেই হয়, ক্ষমতাকে করতেই হয়, তা না হলে ক্ষমতা স্বেচ্ছাচারী হয়ে ওঠে, যা খুশি তাই করবার লাইসেন্স পেয়ে যায়। ফলে এই যুব সম্প্রদায়ে লড়াই, এদের যে শারীরিক ভাষা আমাদের সেটা ভরসা জুগিয়েছে, এটা স্বীকার করতে অন্তত আমাদের কোনো দ্বিধা নেই। আসুন গোটা বিষয়টায় একটু আলোকপাত করি যে যুব সম্প্রদায় ক্রমাগত যে অবস্থার মধ্যে পড়ছে, প্রতিবাদের সুরাহার জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে বলেই তাদের শেষ পর্যন্ত এই রাস্তায় নামতে হলো কি না। এবং জেনজি যে শব্দটা এই মুহূর্তে অনেকের কাছে খুব পরিচিত, যুব সম্প্রদায়ের বিদ্রোহ, তাদের প্রশ্ন করবার তাগিদ, তাদের প্রতিবাদ করবার তাগিদ, তার কোনো রেশ এর মধ্যে রয়েছে কি না, এই বিষয়টাও বোধহয় আমাদের আলোচনায় রাখতে হবে, আমাদের ভাবতে হবে। আলোচনার জন্য ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন ইন্দ্রজিৎ মজুমদার। আমি প্রত্যাশা করছি আর কিছু সময়ের মধ্যে আরও একজন আমার সাথে আসবেন। সমাজকর্মী ইন্দ্রজিৎ মজুমদারকে সংযুক্ত করতে পেরেছি আমি আমার অনুষ্ঠানে। ইন্দ্রজিৎবাবুকে আমি প্রথমে জিজ্ঞাসা করব, ইন্দ্রজিৎবাবু, গোটা বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়ন যদি বলেন, যে এত ছেলেপেলে, দেখুন অনেকে বলছে ফ্লপ হয়েছে, সেরকম লোক আসেনি, 2 কোটি ফলোয়ার্স কোথায়? এখন মুশকিল হচ্ছে যে 2 কোটি মানুষই তো রাস্তায় নেমে যেতে পারে না, ফলোয়ার্সরা 2 কোটি নেমে যেত। কিন্তু একটা বিষয় তো ভাববা, যন্তর মন্তরের মতো জায়গা যেখানে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছিলাম যে প্রতিবাদের জায়গাগুলোকে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু যুব সম্প্রদায় নেমে পড়েছে। কোথাও এটা একটা ভরসার জায়গা না যে অন্তত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে এরা যেন একটা বার্তা দিলেন যে যে ইস্যুগুলোকে নিয়ে
জনমানুষ আলোড়িত হওয়া উচিত, যে ইস্যুগুলোকে সামনে আনা উচিত, সেই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতাই এদের পথে নামতে বাধ্য করেছে। আমি কিন্তু শুধু শাসক দল বলছি না, সব রাজনৈতিক দলই বোধহয় আজকের সময়ের যে প্রশ্নগুলো সেগুলো সামনে আনতে ব্যর্থ হচ্ছে, তারই বোধহয় ইঙ্গিত দিল এই যুব সম্প্রদায়। শুভ সন্ধ্যা আপনাকে। আজকে আমরা যে বিষয়ে চর্চা করছি সেই বিষয়টা সত্যি ভারতবর্ষের রাজনীতিতে তথা জেনজি নিয়ে একটা আলোচিত বিষয়। কারণ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, সেই সৃষ্টিটা আজকে একটা আলোড়ন ফেলে দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এখানে একটা ব্যাপার আছে, এই ককরোচ জনতা পার্টি সিজেপি এরা 2026 সালে ভারতে আলোচিত একটি স্যাটারিক্যাল যুব আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। এইবার এরা মূলত বেকারত্ব, শিক্ষার স্বচ্ছতা আনা, যে শিক্ষার মধ্যে যে এই যে প্রশ্নপত্র ফাঁস, যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং অবশ্যই রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে জবাবদিহিতা চাওয়া, এরা মূলত এই কটা বিষয়ের উপরে আজকে এনেছে। কিন্তু এই যে টোটাল যে প্রপাগান্ডাটা, এই প্রপাগান্ডাটার মূল বক্তব্য হলো, এদের পার্টির একটা বক্তব্য আছে, যেহেতু এটা এখনো 11.1 দেখলাম বিলিয়ন এদের ফলোয়ার, সেখানে আজকে যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে তাদের 8.8 মিলিয়ন সম্ভবত তাদের ফলোয়ার ইনস্টাগ্রাম, অ্যাজ পার ইনস্টাগ্রাম। এবার আপনি বলতে পারেন যে এত ফলোয়ার সমাজ মাধ্যমে, এবার যে ছেলেটি, সেই ছেলেটি যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটিতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আজকে এই যে জনভিত্তির ওপরে সেই পড়াশোনাটা করেছে, 30 বছর মাত্র বয়স। আমাদের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সূর্যকান্ত, তিনি একটা ঘটনা প্রবাহের ভিত্তিতে, আমি এটা পড়ে দেখলাম এবং সেটাও দেখলাম তার ভার্ডিক্ট, এবং তিনি কি বলেছেন, তিনি একটা ভিত্তির উপর এই কথাটাই, আরশোলার কথাটা তিনি তুলেছিলেন একটা ভিত্তির উপর, একটা মামলার উপরে। সেই মামলাটা একটু আগে আপনি আলোচনা করছিলেন যে আরটিআই এবং এই যাদের ধরুন চাকরি বাকরি নিয়ে এই বিষয়বস্তু, সেই জায়গাটা দুর্নীতি, সেই জায়গাটা তাদেরকে এই বিষয়ে একটা মত এবং একটা বিশেষ করে সেই কথাটা উৎপত্তির ফলে এই ধরনের একটা প্রবাহমান যাত্রা শুরু হলো ভারতবর্ষে। কিন্তু এখানে যে আমার যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে, যে এই যুব সংখ্যা, যে বেকারত্ব, যুবক যুবতীদের যে বেকারত্ব ভারতবর্ষ জুড়ে, সেটা কিন্তু আজকে একটা ডেফিনেশনে পরিণত হয়েছে। তার কারণ আমরা দেখেছিলাম যে বলেছিল সরকার, তারা বলেছিলেন যে বছরে 2 কোটি মানুষের চাকরি হবে। সেখানে কিন্তু আমরা দেখলাম আজ প্রায় 14 বছর অতিক্রান্ত, এখনো দেখলাম না সেইভাবে চাকরি মানুষকে পেতে এবং বেকারত্ব দূরীকরণ হতে। তার সঙ্গে আজকে মূল্য বৃদ্ধি যে অবস্থায় গেছে সারা ভারতবর্ষ জুড়ে, আপনি সাধারণ ভাবুন যে মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, আমরা জিএসটি দেখলাম, জিএসটিটা থেকে আমরা বাদ দিল, কিন্তু আজকে সেই বাদ দেওয়ার ফলে দামটা দেখুন সেই একই জায়গায় চলে গেল। আপনি দেখুন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কোন জায়গায় গেছে। একটা ছোট ওষুধ, আপনি যে কোনো ওষুধ, একটা প্যানিডি থেকে শুরু করে যে কোনো ওষুধের একটা দাম প্রায় 1.5 গুণে বৃদ্ধি হয়েছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ হিসেবে দেখি, আজকে যে 10 টাকার ওষুধ সেটা বৃদ্ধি হয়ে প্রায় দেখা যাচ্ছে 23 টাকা 25 টাকা মতো বৃদ্ধি হয়েছে। ছেলে এই বৃদ্ধির যে অবস্থা এবং যে সংকটজনক অবস্থা, ভারতবর্ষের জিডিপির যে অবস্থা, আজকে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ আমরা বলছি বিভিন্ন, আজকে দেখছি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, কিন্তু সেখানে তো সে হচ্ছে না। আজকে জাপানের সঙ্গে, চীনের সঙ্গে আমরা কম্পিট করতে পারবো না, আমাদের যে জিডিপির হার আমরা পাচ্ছি না। কিন্তু এখান থেকে আজকে যে উৎপত্তি, এই বেকারত্বের বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতার অভাব, শিক্ষার মধ্যে যে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন কিছু, সেই তরুণ প্রজন্মে এবং রাজনৈতিক ও সামাজিক যে সচেতন করার, যে প্রভাব বিস্তার করার যে কথা, তারা সেটাকে তুলে ধরেছে এবং শিক্ষা কর্মসংস্থানের যে সরকারকে জবাবদিহিতার মধ্যে তারা আনতে চাইছে এবং মুখে সেই জবাবদিহিতার মুখে তারা দাঁড় করিয়েছে। এবং এটি একটি ব্যঙ্গাত্মক আন্দোলনের, এটার মধ্যে কতগুলো প্রশ্ন চিহ্ন আছে অনুপম বাবু। তার কারণ এটি একটি ব্যঙ্গাত্মক আন্দোলনের দীর্ঘমেয়াদী বাস্তব রাজনৈতিক পটভূমিতে শক্তি হিসেবে তারা আদৌ প্রকাশ করতে পারবে কিনা, তাদের যে যন্তর মন্ত্রণের যে ঘটনা, আমি এই ঘটনা প্রবাহ পরে আসছি, আমি পুঙ্খানুভাবে বিচার আমার যে
প্রক্রিয়া, আমার যে চিন্তা, সেই চিন্তা ব্যক্ত করবো এইখানে। কিন্তু এই যে সুসংগঠিত রাজনৈতিক কাঠামোর যে অভাব রয়েছে, সে বিষয়ে কিন্তু আজকে বিস্তর আলোচনা আছে। কারণ আমরা দেখলাম 8.1 মিলিয়ন ফলোয়ার, 11.1 মিলিয়ন 11 ফলোয়ার, হ্যাঁ। সেইখানে আজকে দিল্লির রাস্তায় মাত্র 5,000-এর বেশি মানুষজন কিন্তু সুসংগঠিত হয়নি। এখানে অনেক বড় প্রশ্নচিহ্ন আছে। তাই বলবো যে আরশোলার প্রাদুর্ভাব কিভাবে এলো তার একটা পুঙ্খানুভাবে বিশ্লেষণ করব। যাই হোক, এইটুকুই এখন শুরুতে আমি বলি যে এটা শুরু হোক। সমাজের বুকে কিছু কথা বলার অধিকার সকলের আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকেই তার প্রতিবাদ এবং কথা বলার অধিকার আমাদের ভারতবর্ষের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে এবং আমরা বলছি। এবং এই বলার যে কণ্ঠরোধ যাতে না হয়, সেটাও কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদেরকে অবশ্যই সেই বিষয়টা দেখতে হবে, যেটা ভারতবর্ষের বুকে একটা কঠিন পরিস্থিতির জন্ম দিয়েছে আমার মনে হয়। বেশ, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মেজবাহার শেখ। আপনাকেও আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। বারবাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে আপনি নিশ্চয়ই জানেন যে এই আরশোলা, কোট আনকোট আর কি, আরশোলা ভারতীয় ককরোচ জনতা পার্টি। তা এই যে হঠাৎ করে এর আগমন, কোথাও মনে হয় না যে যুব সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে অরাজক অবস্থা, শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশ জুড়ে একের পর এক প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কারোর তো জবাবদিহি করতে হবে। কেউ তো বলবে যে এটা ঠিক হচ্ছে না, এটা একদল ছাত্রছাত্রী জীবন যাপনকে অনিশ্চিত করে তুলছে, তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কেউ তো বলবে। মানে এইটা কি খুব অসঙ্গত যে এই রকম বারবার প্রশ্নপত্র ফাঁস হলে যিনি দায়িত্বে রয়েছেন সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া? কিন্তু গণতান্ত্রিক চাহিদা, মূল ধারার যে রাজনৈতিক দলগুলো এই চাহিদাটা সামনে নিয়ে জনমানুষকে আলোড়িত করতে পারলো না। পারলো কারা? এই হঠাৎ করে যারা নিজেদের আরশোলা পরিচয় দিয়ে একটা দল তৈরি করে, সমাজ মাধ্যমে দল তৈরি করলো, তারপরে রাস্তায় নামলো। কোথাও মনে হয় না প্রচলিত বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতারও ইঙ্গিত এটা? বলতে পারি। হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করলাম, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। আমি একটু লেটে আসলাম, কারণ একটা অন্য মিটিং এ ছিলাম বলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। আর আমার পূর্বে যিনি বলছিলেন ইন্দ্রজিৎ বাবু, ওনার বক্তব্যের শেষ অংশটুকু শোনার সৌভাগ্য হলো আর কি। আপনি যে প্রশ্নটা তুলেছেন যে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, ছাত্রছাত্রীদের বা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল তাদের কাছে যে একটা দুর্বিষহ অবস্থা তাদের সামনে এলো, এইটা নিয়ে এটা বাঞ্ছনীয় নয়। আমি একটু অন্য দিক থেকে আসছি, মানে আমি ইন্দ্রজিৎ বাবুর শেষ কথাটা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল তারই সূত্র ধরে বলি আর কি। আমরা ব্রিটিশ তাড়িয়েছিলাম কেন? ব্রিটিশ একটা সাম্রাজ্যবাদী শক্তি, সে আমাদের দেশে এসে তারা শাসন শোষণ করত এবং তারা এই দেশ থেকে সম্পদ লুটপাট করে নিয়ে চলে যেত, তাদের শাসনে আমাদেরকে থাকতে হতো। সেটা একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, মানে ব্রিটিশের শাসন ব্যবস্থা মানে তৎকালীন সময়ের একটা রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের কাছে ভালো লাগেনি। তখন ভারতবর্ষে তাবৎ বিপ্লবীরা, তারপরে তা বিপ্লবীদের সঙ্গে সংযুক্ত অন্য স্তরের নানা স্তরের মানুষ, অবিভক্ত ভারতবর্ষের মানুষ, তাদেরকে তাড়ানোর জন্য এক কাট্টা হয়ে লড়াই করলো। বেশ, তাড়ানো হলো। লক্ষ্যটা কি ছিল? ভারতবর্ষ একটা সুশৃঙ্খল, একটা শান্তিপূর্ণ, সমস্ত মানুষের নাগরিকের যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, নাগরিকের যে অধিকার, যে গণতান্ত্রিক ব্যবস্থা সেইগুলো নিশ্চিত করবে। এই ভরসায় ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা, দেশের নাগরিক দেশটাকে পরিচালনা করবে, এই ভরসায় এতগুলো লোক স্বাধীনতা সংগ্রামী জেল খাটলো, জীবন দিল, ইত্যাদি ইত্যাদি। এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষে আমাকে ইন্দ্রজিৎ বাবু বলছিলেন যে 5,000 মানুষ ওখানে জমায়েত হয়েছেন, কিন্তু 11 বোধহয় মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে বা ওদের সঙ্গে যুক্ত হয়েছে আর কি, ফলোয়ার্স। তো এখন প্রশ্নটা হলো
ওখানে হয়তো 5,000 যুক্ত হয়েছে, কিন্তু যদি আমি যন্ত্রণা মাপার কোনো স্টেথিস্কোপ দেখাই, তাহলে এই 5,000 মানুষেরটা ওখানে ফিজিক্যালি প্রেজেন্স হয়েছে, কিন্তু যে যন্ত্রণা নিয়ে ওরা ওখানে উপস্থিত হয়েছে, এই যন্ত্রণা বহন করছে কয়েক কোটি ছেলে মেয়ে যারা ওখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু একই যন্ত্রণা তারা ভোগ করছে। তারা ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট হতে পারেনি, কিন্তু এই দুঃখ যন্ত্রণাটা তারা ভোগ করছে আর কি। ফলে ভারতবর্ষের রাষ্ট্র, উনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বললেন, যে এই যে 2 কোটি চাকরি দেওয়ার ব্যাপার, ব্যাংকে টাকা পয়সা দেওয়ার ব্যাপার, রাষ্ট্রের যে প্রতিশ্রুতিগুলো ছিল, ইন্দ্রজিৎ বাবু যেগুলো বলছিলেন খুব ভালো লাগছিল, যে রাষ্ট্রের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা পালন করলো না। তাহলে যদি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি প্রতিশ্রুতিটা পেয়ে আমি ঠিক করছি, আমি একটা ডিসিশন নিচ্ছি গণতান্ত্রিক ব্যবস্থায়, আমি কাকে সরকারে আনবো, কিন্তু প্রতিশ্রুতি যখন ভঙ্গ করা হচ্ছে, তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা প্রতারণা করছে দেশের নাগরিকের সঙ্গে। এটা এক ধরনের দেশদ্রোহিতার কাজ, এটা সংবিধান বিরোধী কাজ। কারণ আমি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন বলেন, দায়িত্ব নিলেন, তারপরে ইস্তাহার প্রকাশ করলেন, তারপরে তিনি বললেন যে আমি এই দায়িত্ব আর পালন করলো না, এবং সেটা কৈফিয়ত নেওয়ার জায়গা নেই। এবং যদি কেউ কৈফিয়ত নিতে যায়, তাহলে সেই মানুষটাকে এই দেশের আইন অনুসারে তাকে আবার অ্যারেস্ট করা হচ্ছে, জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে। এই ভারতবর্ষ কি এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা?